একটা সময় ওয়ানডে ক্রিকেটটা ভালো খেলা শিখে যাওয়া বাংলাদেশ সবশেষ কিছুদিনে যেন জিততেই ভুলে গিয়েছিল। অবশেষে 7 ম্যাচের বিরতি দিয়ে বাংলাদেশ কলম্বোতে ম্যাচটা জিতে নেয় শ্রীলঙ্কার বিপক্ষে এবং সিরিজে ফিরে, এবং ক্যান্ডিতে অর্থাৎ পাল্লাকেলিতে পরের ম্যাচটা হবে সিরিজের শেষ ম্যাচ। এখন এটা অনেকটা অলিখিত ফাইনালের মতো, কারণ প্রথম ম্যাচটা যদি শ্রীলঙ্কা জিতে গিয়েছে, দ্বিতীয় ম্যাচটা বাংলাদেশ জিতেছে, এই ম্যাচে যারা জিতবে তারাই সিরিজটা জিতে নেবে। পারভেজ হোসেন ইমন আজকে প্রেস কনফারেন্সে এসেছিলেন, তিনি বলেছেন বাংলাদেশ সিরিজ জিততে বেশ আত্মবিশ্বাসী। বাংলাদেশ আদতে সিরিজটা জিততে পারবে কিনা, কিংবা জিততে চাইলে বাংলাদেশকে কোন জায়গাগুলোতে ভালো করতে হবে, কি কি পরিবর্তন আসতে পারে, সেই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করব। আমি মমিনুল ইসলাম আছি আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মোহাম্মদ সাদমান। সাদমান ভাই, সিরিজ শুরুটা নিয়ে হয়তো শুরু করতে চাই যে পারভেজ হোসেন ইমন বললেন যে তারা বেশ আত্মবিশ্বাসী, একটু ফুরফুরে মেজাজ আছেন, যেহেতু অনেক দিন পরে বাংলাদেশ ওয়ানডে ম্যাচ জিতলো, মাঝখানে 6টা ম্যাচ হেরেছিল, একটা বৃষ্টিতে পরিত্যক্ত হলো। একটা জয়ের পর বাংলাদেশের মোমেন্টামটা চেঞ্জ হয়ে গেছে, কিংবা বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়েছে বলে কিনা আপনার মনে হয়? এটা কিন্তু আমাদের আসলে আপনি যেটা বলছেন ফেভারিট ফরম্যাট ছিল, এখানে কিন্তু আসলে আমরা ডমিনেট করে জিততাম। সেখানে আমাদের এখন T20-তে যতটুকু না জিতি তার চেয়ে অনেক কম জিততে পারি ওডিআইতে। এখন একটা ম্যাচ জিতলেই যে আপনি অনেকটা ওভার কনফিডেন্ট হয়ে যাবেন, বা আপনার মনে হবে যে আপনার জয়টাও কিন্তু দেখতে হবে, যে আপনি জয়টা লাস্ট মোমেন্টে এসে কিন্তু প্রায় মোমেন্টাম হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। আপনি যদি দেখেন যে 8 উইকেট ফেলে দেওয়ার পরে লাস্টের ওই পার্টনারশিপটা প্রায় বের করে আমরা কিন্তু হতাশ হয়ে যাচ্ছিলাম যে এই ম্যাচটাও কি আসলে হেরে যাব নাকি। সেখান থেকে মুস্তাফিজ তার এক্সপার্টিস দিয়ে বোলিং করে কিন্তু ম্যাচে ফিরিয়েছেন। এখন ইমন আসলে যেটা বলছেন, অবভিয়াসলি ম্যাচ জিতার ফলে একটা লেভেলে আছে, সিরিজটা একটা সিরিজ ডিসাইডার হবে, একটা ফ্রেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে আমার মনে হয় যে এই কনফিডেন্সটা থাকা অবশ্যই জরুরি। এবং আমার মনে হয় যে ওভারঅল কনফিডেন্স এইটা এইভাবে নিয়ে আসা উচিত যে এই ফরম্যাটটায় আমরা আসলে সবসময় ভালো খেলি। এখনও টিমে যেই আমাদের ওই পঞ্চপাণ্ডব না থাকলেও টিমে এমন এমন প্লেয়াররা রয়েছেন যারা পঞ্চপাণ্ডবের সাথে খেলেছেন, বা এখন আমাদের যে ক্যাপ্টেন রয়েছেন মেহেদী হাসান মিরাজ, তিনি কিন্তু এই পঞ্চপাণ্ডবের সাথেই খেলেই এই পর্যন্ত এসেছেন। হ্যাঁ, সো তিনি কিন্তু জানেন যে আসলে কতটুকু ভালো বাংলাদেশ ছিল ওডিআই ফরম্যাটে। যদিও লিটন দাস থাকার পরেও কিন্তু আমরা আসলে ওই সার্ভিসটা পাচ্ছি না লিটন দাসের কাছ থেকে, লাস্ট ম্যাচে ড্রপ হয়েছে। আমার মনে হয় যে কালকের ম্যাচটা অন্তত অ্যানালাইসিস করে একটা ফাইট দিয়ে ম্যাচটা যদি আমরা হারিও, কি মনে হয় যে আমি হারার পরে ব্যাপারটা আসলে যাচ্ছে না, আপনার কি মনে হয় যে ক্যান্ডির যে উইকেটের আমরা আচরণ জানি, নর্মালি 300-র বেশি রান হয়, বাংলাদেশ এখানে যে ম্যাচটা জিতেছিল খুব সম্ভবত অনেক দিন আগে, সেটাও 300-র বেশি রান ছিল, ডিএলএস মেথডে খেলা ছিল, তবে কিন্তু লাস্ট ম্যাচটা আবার এখানে বাংলাদেশ হেরেছিল 169, আমরা 70 রান করেছিল, সেখানে শান্ত 84 রান ইনিংস খেলেছিল। এর মানে হচ্ছে যে এখানে 2টো ম্যাচ বাংলাদেশ খেলেছে, তার একটা বাংলাদেশ জয় পেয়েছে, একটা শ্রীলঙ্কা জয় পেয়েছে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে যেমন ওই ব্যাটিং কোচ, শ্রীলঙ্কা ব্যাটিং কোচ তিনি থিলান কান্দাম্বি, তিনি বললেন যে এখানে একটা ব্যাটিং প্যারাডাইস উইকেট হবে। আমরা স্ট্যাট দেখছিলাম যে সেখানেও ব্যাটিং প্যারাডাইসের উইকেটই আশা করছি আমরা। তো আপনার কি মনে হয় যে বাংলাদেশের এখনকার যে ব্যাটিং অর্ডারটা, এখন যে ব্যাটিং লাইন আপটা আছে, এইটা দিয়ে আসলে 300+ রান শ্রীলঙ্কার বিপক্ষে করা সম্ভব কিনা আগামীকাল? দুইটা ম্যাচ যদি আপনি দেখেন, আমরা কিন্তু দুইবারই কলাপস করেছি। আপনি ফার্স্ট ম্যাচটা যদি দেখেন, এত ভালো একটা পজিশনে থাকার অবস্থায় আপনি 5 রানে 7 উইকেট হারিয়েছেন, এটার কোনো আসলে ব্যাখ্যা নেই। পরের ম্যাচটাও যদি দেখেন, আপনি 40 ওভারে 200 রান করে ফেলেছেন, আপনি সেখানে 280 বা 300-র কাছাকাছি যেতে পারতেন, সেখানেও কিন্তু আপনি কলাপস করে 250 রানও আমরা করতে পারিনি। সো এই ব্যাটিং লাইন আপটা নিয়ে আসলে কি মানে ওরকম কনফিডেন্স যে রাখতে পারি যে আমরা 300+ রান করবো বা 300 রান চেস করবো, সেটা একটা কঠিন বিষয়। এখন পটেনশিয়াল বা অ্যাবিলিটি কিন্তু আমাদের টিমের মধ্যে আছে। আপনি ওপেনিং পেয়ারটাও যদি দেখেন, ইমন খেলছে, ভালো খেলছে, তামিম কিন্তু অনেক দিন ধরেই এই জায়গাটায় খেলছে, শান্ত যদি খেলেন তিনিও কিন্তু মোটামুটি ভালো টাচে রয়েছেন। আমাদের মিডল অর্ডারে তাহিদ হৃদয় গত ম্যাচটায় ভালো খেলেছেন, যিনি অনেকদিন ধরে আসলে যাকে ছন্দে রয়েছেন। শামীম এসে ভালো খেলেছেন, মিরাজের ভালো খেলার চান্স আছে। সো আপনি প্লেয়ারগুলি যদি দেখেন, তাদের যদি ব্যাটিং অ্যাবিলিটি দেখেন, আমরা কিন্তু 300 করাটা মানে কঠিন হওয়ার কথা না। কিন্তু ম্যাচের মাঝখানে বাংলাদেশের আপনি যদি পরিসংখ্যানটা খেয়াল করেন, আপনি যদি লাস্ট 2-3 বছরও দেখেন, বা বাংলাদেশ সেরা সময়ে যে ক্রিকেটটা খেলেছে, তখন হয়তো বাংলাদেশ আসলে 350 রান করা খুব বেশি প্রয়োজন পড়তো না, কারণ বোলিং অ্যাটাকটা ওইভাবে ছিল। কিন্তু আপনি যদি লাস্ট 2-3 বছর
বছরে খেয়াল করেন বা 23 বিশ্বকাপ যদি আপনার মনে থাকে যে সেই বিশ্বকাপে প্রায় প্রত্যেকটা দলই 200-250-300-র বেশি রান করেছে, কিন্তু বাংলাদেশ কিন্তু সেটা করতে পারছিল না। আপনার মানে এইটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার না, যে আপনি যে উইকেটটা চেঞ্জ হলো, যে প্রথম দুটো ম্যাচ একটু স্লো টার্নিং বা স্পিনিং উইকেট, এখন পুরো ব্যাটিং প্যারাডাইস, বাংলাদেশ আসলে কোপ আপ করতে পারবে না? সেটাই বলছি যে আপনি ব্যাটিং প্যারাডাইস বলছেন, কিন্তু আপনি ব্যাটিংটা যখন এর আগে যেটা স্লো একটু উইকেট ছিল, আপনি কিন্তু ফার্স্টের পার্টনারশিপটা এত ভালো করলেন, আপনার দুইটা ব্যাটসম্যান বুঝে খেলছে বা টপ অর্ডার বুঝে খেলছে, এরপরে কলস করে ফেললেন। এরপরের ওডিআইটাতেও আপনি মোটামুটি দাঁড়িয়ে গিয়েছেন, তারপরে কলস করে ফেললেন। এখন ব্যাটিং প্যারাডাইসে আপনি চেঞ্জ হলেও হবে না, হ্যাঁ এটাও যে হবে না সেটার আসলে গ্যারান্টি আমরা দিতে পারছি না, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এখন ব্যাটিং প্যারাডাইসে অবশ্যই শ্রীলঙ্কা, তাদের যে ব্যাটিং লাইন আপ রয়েছে, তাদের হোম কন্ডিশন, সো তারা যে মোটামুটি ভালো করবে। আমাদের বোলিং লাইন আপ আগের চেয়ে খুবই ভালো, আপনি ব্যাটিংয়ের চেয়ে এখন বোলিং লাইন আপে স্ট্রং আমাদের বেশি, যেসব বলার রয়েছে। কিন্তু আপনি আসলে আপনার পিচে যদি ওই বলারদের জন্য সহায়তা জায়গা না থাকে, আপনি ভালো বোলিং করলেও যে অত সুবিধা পাবেন সেটা না, অনেক এক্সট্রাঅর্ডিনারি ডেলিভারি দিতে হবে, তাহলে হয়তো তারা, কিন্তু কারণ আমি বলছি যে শ্রীলঙ্কার ব্যাটাররা আরো অনেক কমফোর্টেবলি খেলবে, অনেক গুণ, মানে আপনি যদি ব্যাটিং কম, আপনি যদি চিন্তা করেন যে তাদের ব্যাটিং অর্ডার আমাদের ব্যাটিং বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে, তারা মানে ব্যাপারটা হচ্ছে এরকম। ধরুন আপনার দলে জস হ্যাজেলউড, প্যাট কামিন্স কিংবা মিচেল স্টার্ক আছে, ঠিক আছে মানলাম, বাট আপনার অস্ট্রেলিয়া 100 রান অল আউট হয়ে গেল, ম্যাচটা বাংলাদেশ মানে ব্যাটিং প্যারাডাইস আপনি 100 রান অল আউট হয়ে গেলেন, 200 রান অল আউট হয়ে গেলেন, তখন তো আসলে স্টার থাকলে কি কামিন্স থাকে। আর এইখানে আপনি চিন্তা করেন এই উইকেটে আমার মনে হয় যে নিশাঙ্কার একটা 200 রয়েছে, সো নিশাঙ্কা কিন্তু এখন খুবই মানে টপ ফর্মে রয়েছে। এখন যেই কন্ডিশনে আপনি এরকম রান, আপনার কিন্তু কনফিডেন্স অটো বিল্ড আপ হবে। সো আমার মনে হয় যে ব্যাটিং প্যারাডাইসটা আসলে বেশ কঠিন, মানে শ্রীলঙ্কা যেহেতু মানে কলম্বোতে খেলা হলে মনে হয় ভালো ভালো হতো। হ্যাঁ, আপনি শান্তর কথা বলছিলেন, শান্ত একটা ভাইটাল পার্ট হতে পারে, কারণ এখানে যে লাস্ট ম্যাচটা বাংলাদেশ খেলেছিল, যদিও বাংলাদেশ যেটা বললাম যে 169 রান করেছিল, কিন্তু সেখানে 84 রান করেছিলেন শান্ত নিজে একাই। সো এবং তিনি কিন্তু ফর্মেও আছেন, টেস্ট সিরিজটা যা ভালো গেছে, ওয়ান ডে সিরিজটা যদি দেখেন দ্রুত বেশ ভালো শুরু পেয়েছেন। বাংলাদেশের এই দলের মনে হয় যে সবচেয়ে অভিজ্ঞ এবং মেইন ব্যাটসম্যান যদি আপনি চিন্তা করেন, সেখানে নাজমুল হোসেন অবশ্যই লাস্ট ম্যাচে একটা ইঞ্জুরি পেয়েছেন। আপনার কি মনে হয় যে নাজমুল হোসেন শান্তকে নিয়ে এই রিস্কটা নিবে? মানে একটু তো কনফিউশন আছে, তিনি খেলতে পারেন। আমরা কিন্তু মোটামুটি পজিটিভ নিউজ পেয়েছি শ্রীলঙ্কা থেকে, আমাদের যে প্রতিনিধি রয়েছেন তিনি কিন্তু বলেছেন যে প্র্যাকটিসে এসেছেন শান্ত, এবং ইমনও যখন প্রেস কনফারেন্সে এসেছেন তখন বলছে আলহামদুলিল্লাহ তিনি ভালো আছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে কি যে শান্তর এই ইনজুরিটা একটা পুরানো ইনজুরি, সেই ইনজুরিটা তিনি অনেকদিন ধরে ক্যারি করছেন, সেই ইনজুরিটাই আবার একটু হয়েছে। কারণ শেষ পর্যন্ত আসলে তিনি ম্যাচের জন্য ফিট নাকি সেটা একটা অনেক বড় বিষয়, কারণ আপনি এই ম্যাচটা জিনিস আমি একটু অ্যাড করি, যেটা হচ্ছে যে ধরুন যেহেতু সিরিজ ডিসাইডার ম্যাচ, বাংলাদেশ কি এভাবে চিন্তা করতে পারে বা শান্ত কি এভাবে চিন্তা করে যে যেহেতু তিনি টি-20 দলে নেই, মাঝে একটা লম্বা গ্যাপ পাবেন, কারণ এরপরে পাকিস্তানের সঙ্গে খেলবে, ওইখানেও যদি বাংলাদেশ খেলে মানে হচ্ছে বাংলাদেশের সাথে সে যদি খেলে পাকিস্তান সিরিজে না থাকে একেবারে সেপ্টেম্বর পর্যন্ত তাকে ওয়েট করতে হবে, মানে লম্বা সময় একটা গ্যাপ পাচ্ছে। শান্ত কিংবা টিম ম্যানেজমেন্ট কি কোনোভাবে এইভাবে রিস্কটা চিন্তা করছে যে আমরা রিস্কটা নেব, যে যেহেতু আমাদের সে সেরা ব্যাটসম্যান বা এই মুহূর্তে আমাদের এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান, আমরা রিস্কটা নিব, তাকে তৃতীয় ম্যাচ খেলাম এরকম? এখন এটা তো আসলে আপনি জোর করে পারবেন না, আপনি আমার ভালো গ্যাপ আছে ঠিক আছে, কিন্তু শান্তর আসলে বুঝতে হবে যে তিনি কতটুকু 50 ওভার 100 ওভারের ম্যাচ, তিনি 100 ওভারের ম্যাচটা তিনি আসলে থাকতে পারবেন। এটা টি-20 হলেও একটা বিষয় ছিল। এখন আপনি যদি ধরেন যে খেললেন, আপনার গ্যাপ আছে সেটা চিন্তা করে ম্যানেজমেন্ট তাকে খেলালো বা সেও খেললো, কিন্তু যদি বাই চান্স একটা মানে আরও জিনিসটা আরও বাড়ে এবং সেটা যদি আপনার এশিয়া কাপ পর্যন্ত চলে যায় বা হচ্ছে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত চলে যায়, সেটা কিন্তু আসলে বাংলাদেশ চাবে না। কিন্তু এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, আমরা ওডিআইতে অত ভালো খেলছি না, কিন্তু আমাদের একটা সিরিজ জিতার সুযোগ রয়েছে। আপনি র্যাঙ্কিংয়ে পয়েন্টটা একটু বাড়বে, সেটা কিন্তু আপনার লং রানে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের 27 ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করতে হবে। সো সব কিছু মিলিয়ে এত ইম্পর্টেন্ট ম্যাচে শান্ত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আসলে সেই রিস্কটা হয়তো শান্ত যদি বুঝে যে না আমি এইভাবে যদি থাকতে পারি আমি ক্যারি করতে পারবো, সো আমার মনে হয় যে তাহলে যদি ধরুন আমরা একটা মানে পসিবল একটা আলোচনা করি, ধরুন শান্ত খেলছেন না ম্যাচটা, মানে কোনোভাবেই তিনি হয়তো ম্যাচ ফিট না, তিনি হয়তো ব্যথা অনুভব করছেন না, কিন্তু ম্যাচের জন্য ফিট না, আপনার আসলে তখন মানে
প্রেফারেন্সটা কাকে হবে, যে আপনি কাকে এই খেলাতে চান? কোশ্চেনটা আসলে আমি আপনাকে করতে চাচ্ছিলাম যে আপনি কাকে চাবেন, যে নাইম শেখ খেলুক নাকি এই লিটন দাস আবার ব্যাক করুক? মানে এখানে দুটো ব্যাপার আছে, আপনি আসলে কি চাচ্ছেন সেটা একটা মেইন ফ্যাক্ট। আপনি ধরুন লিটন দাসকে আপনি কেন গত ম্যাচে বাদ দিয়েছেন? ইনজুরি ব্যাপারটা তো তা না, আপনি অফ ফর্মের কারণে বাদ দিয়েছেন। আপনি একজন আপনার দলের ফর্মের ব্যাটসম্যান কিংবা হচ্ছে একজন এক্সপিরিয়েন্স ব্যাটসম্যানের জায়গায় আপনি একজন এক্সপিরিয়েন্স ব্যাটসম্যানকে আনতে পারেন, কিন্তু তিনি আপনাকে কতটা মানে কাজে দিবে, কতটা পারফর্ম করবে সেটার কিন্তু একটা সংশয় আছে। কিন্তু আপনি যদি লিটনের পরিসংখ্যান দেখেন, লাস্ট 7টা ম্যাচে মাত্র সে 7 রান করেছেন, 4টা ডাক মেরেছেন। তার মানে তিনি যে খুব বাজে অবস্থায় আছেন, বিশেষ করে ওয়ান ডে ফর্মেটে, সেটা তো আসলে নতুন করে বলা কিছু নেই। সো আপনি আসলে তাকে নিয়ে রিস্কটা নেবেন কিনা সেটা সবচেয়ে বড় প্রশ্ন। সেকেন্ডলি হচ্ছে যে আপনার তো ক্যান্ডি উইকেট মানে হচ্ছে আপনাকে রান করতে হবে। এরকম একটা উইকেটে আপনি কি করবেন? আপনার এমন একজন ব্যাটসম্যানকে খেলাতে হবে যে রান করতে পারে। এখন নাইম শেখ আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। আপনি নাইম শেখকে চাইলে 3-এ খেলাতে পারেন, নাইম শেখ কিন্তু চাইলেই 3-এ খেলতে পারেন, কারণ ওপেনিং আর 3-এর খুব বেশি, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে খুব বেশি পার্থক্য থাকার কথা না, কারণ আপনার তো দেশে বিরাট কোহলি, জো রুট কিংবা স্মিথ এই টাইপের ব্যাটসম্যান নেই যারা হচ্ছে ওই 3 বা সলিড 3 নাম্বারে খেলবে। সো আপনি যারা নাইম শেখ খেলাতে, তার একটা বড় কারণ হচ্ছে দেখুন আপনি নাইমের যদি পারফরমেন্সটা আপনি গ্রাফটা দেখেন, সেই এনসিএল টি20তে সর্বোচ্চ রান ছিল 300-এর বেশি রান করেছেন। আপনি বিপিএলে যদি চিন্তা করেন 500-এর বেশি রান করেছেন। আপনি যদি ডিপিএলে চিন্তা করেন, যেটা লাস্ট কিছুদিন কয়েক মাস আগে হয়েছে, সেখানেও তিনি 600-এর বেশি রান করেছেন। তার মানে একটা ফর্মে থাকা ব্যাটসম্যানকে খেলানোর আমার কাছে যদি প্রেফারেন্সটা চিন্তা করেন, তাহলে আমার ব্যাটিংয়ের গভীরতাটা বাড়বে, প্লাস হচ্ছে স্ট্রং হলো। মানে 350 উইকেট আপনি চেস করতে যাচ্ছেন, সেখানে আপনি একজন অফ ফর্মে ব্যাটসম্যানকে টানবেন নাকি একটা ফর্মে থাকবে? কিন্তু এই যে এখানে একটা কথা আছে যে মানে সেকেন্ড ম্যাচে যখন ড্রপ করেছিল, মানে অনেক কথাই হয়েছে সেখানে, এরকম কথা হয়েছে যে আসলে এক্সপিরিয়েন্সড ব্যাটারকে ড্রপ করাটা কতটুকু যৌক্তিক, বা তিনি যতটুকুই অফ ফর্মে থাকুক এখানে যদি এখন আপনি মানে আবার পাল্টা কোশ্চেন করছি যে যদি শান্ত না থাকে, শান্তর জায়গায় যদি আরেকজন আপনি এক্সপিরিয়েন্স ব্যাটার খুঁজেন, সেখানে কিন্তু লিটনের নামটাই আসে। সো এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচে, একটা নার্ভি ম্যাচে আপনি হঠাৎ করে নাইমকে জাতীয় দলের সেট আপে নিয়ে আসবেন বা তাকে খেলিয়ে দেবেন লাস্ট ম্যাচটায়, নাকি লিটন যিনি টি20-র ক্যাপ্টেনও তাকে খেলাবেন? মানে এইখানে কিন্তু একটা কোশ্চেন আসলে মানে আসে আমার মতে। আমি আপনার সাথে একমত যে অফ ফর্মে থাকা ক্রিকেটারের চেয়ে যে আসলে টাচে রয়েছেন বা এই কন্ডিশনের সাথে উপযুক্ত মনে হবে তাকেই আসলে দলে নেওয়াটা জরুরি। আপনি যে জিনিসটা বললেন যে এক্সপিরিয়েন্স, আপনি একটা ব্যাপার বললেন, হ্যাঁ আমি যেটা শুরুতে বললাম যে লিটনকে আপনি চাইলে খেলাতে পারেন, কিন্তু খেলাতে গেলে যে জিনিসটা হবে যে আপনাকে তো 350 রান চেস করতে হবে, আপনি তো তার রিসেন্ট ফর্মটা জানেন। সো আপনি জোর করে যদি কিছু করতে চান, সেটা একটা অবশ্যই বাংলাদেশের জন্য এই ব্যাপার। আর যতক্ষণ যেহেতু ব্যাটিং প্যারাডাইস উইকেট, সেখানে আপনি যে কাউকেই খেলাতে পারেন আপনার। আর নাইম শেখের তো এমন না যে নাইম শেখ মানে এক্সপিরিয়েন্স না, নতুন। আপনি যদি পারভেজ হোসেন ইমনকে খেলানো সাহস করতে পারেন, যে তার সেকেন্ড ওডিআই খেলছে কত ম্যাচে, মানে এই সিরিজে তার অভিষেক হয়েছে, তো পারভেজ হোসেন ইমনকে খেলানোর সুযোগ মানে সাহস দেখাতে হলে আপনি কেন নাইম শেখকে পারবেন না? নাইম শেখ এর আগেও জাতীয় দলে খেলেছেন অনেক, পারভেজ হোসেন ইমনের অনেক আগে থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন। সো ওই চান্সটা আসলে আমরা এই আলোচনাগুলো করি, কিন্তু আসলে খেলার মাঠে এমন ঘটনা ঘটে, এমনভাবে তারা আউট হয়, আসলে আলোচনাগুলো তখন মনে হয় যেন বৃথা। যে আপনি আসলে ব্রেইনলেস এমন শট খেলেন, বা মানে এই যে ব্যাটিং প্যারাডাইস আমরা বারবার বলছি, ব্যাটিং পিচেও তারা এমন আউট হবে যেগুলো আসলে কালকে এমন হতে পারে দেখবেন বাংলাদেশ 60 রান আউট। এইটাই মানে এইটাই হচ্ছে সবচেয়ে বড় মানে একটা ভয়ের শঙ্কার জায়গা থাকে। কিন্তু আপনি যদি একটা মানে প্রপার ক্রিকেটিং সেন্সে কথা বলেন, তখন কিন্তু এই জিনিসগুলো আসলে বিবেচনা করতে হয়। একটা জিনিস হচ্ছে একাদশে তো মনে হয় যে শান্ত যদিও খেলেন, তারপর একটা পরিবর্তনের তো অবশ্যই আভাস আছে, কারণ আপনার প্রথম ম্যাচে তাসকিন খেলেছিলেন, পরে ম্যাচে তিনি খেলেননি, বলা হচ্ছিল যে ওয়ার্ক ম্যানেজমেন্টের কথা। তার মানে আমরা ধরে নিচ্ছি আগামীকাল তাসকিন ফিরছেন। তিনি যদি ফিরেন, আপনার কি মনে হয় যে কে বাদ? আমার মনে হয় হাসান মাহমুদের জায়গায় আসলে তাকে নেওয়া হবে, কারণ আপনি দেখবেন যে মুস্তাফিজ লাস্টে আসলে বোলিং যদি দেখেন, প্রথম থেকে কিন্তু তার মানে তিনি যখন স্পেলটা করছিলেন তিনি কিন্তু মার খাচ্ছিলেন। প্রথমবার 17 দিয়ে শুরু করেছিলেন, সবাই আসলে খাচ্ছিল না খাচ্ছিলেন, মেন্ডি যেভাবে মারছিলেন আসলে তিনি কিন্তু মানে এক্সপেরিয়েন্স বলো, তার যে কাটারগুলো রয়েছে বা সেগুলোই কিন্তু আসলে কাজে দেয়। কিন্তু লাস্টের দিকেও যখন ইয়ার আগে তাকে হিট করছিলেন, প্রথম 2 বলে তাকে বাউন্ডারি নিয়েছিলেন, তখন কিন্তু মনে হচ্ছিল যে তার এই জায়গাটা আরও একটু এক্সপিরিয়েন্স কাজে লাগানো দরকার, সেটা তিনি পরে দেখিয়েছেন। সো মুস্তাফিজকে আমি মনে হয় না এখানে বাদ দিতে পারি। আরেকটা জিনিস হচ্ছে তানজিম সাকিবকে আপনি কিন্তু এরকমও হয়েছে যে তাকে
পেস বোলিং অলরাউন্ডার করে দেওয়া যায় নাকি সেটা নিয়ে একটা এটা একটা আলোচনা চলছে। কারণ এখানে রিশাদ হোসেন যেহেতু মনে হয় না রিশাদ হোসেনকে কালকেও আমরা দেখতে পাচ্ছি, কারণ তার একটা ইনজুরি সমস্যা হচ্ছে। আর তানভীর ইসলাম যেই আসলে স্পেলটা করেছেন সেকেন্ড ম্যাচেই তার ওডিআই ক্যারিয়ারে, আমার মনে হয় না রিশাদ হোসেন সেই জায়গায় যদি এরকম একজন প্লেয়ার থাকে আপনার যে বোলিংও করবে, পেস বোলিং করবে এবং একটা সাকিবের লাস্ট ম্যাচে কিন্তু ওই যে 33-34 রানের যেটা ক্যামিও সেটাই কিন্তু বাংলাদেশের ইয়া করেছে। আর শেষের দিকে এরকম ব্যাটার আসলে থাকাটা একটা খুব ভালো একটা পজিটিভ জায়গা, হ্যান্ডি ব্যাপার থাকে। কারণ এরকম প্লেয়ারই আপনি পাকিস্তানে দেখবেন, নাসিম শাহ যদি দেখেন যে তিনি কিন্তু এরকম ম্যাচ জিতিয়ে দিয়েছেন। কামিন্স তো আসলে আরো পরিণত, তাকে চাইলে আপনি অলরাউন্ডার বলতে পারেন। কিন্তু আমার মনে হয় যে সাকিবের মধ্যে ওই জিনিসটা আমার মনে হয় আছে। সো আমার মনে হয় যে যদি তাসকিন ফিরে, আমার মনে হয় হাসান মাহমুদকে আসলে ড্রপ করা হবে। প্রেডিকশন মানে আপনার কি মনে হয় যে আসলে বাংলাদেশ কালকে জিততে পারবে কি? হোপফুলি আমার মনে হয় যে যেহেতু সেকেন্ড ম্যাচটা বাংলাদেশ একটা বাউন্স ব্যাক করেছে, মিরাজ উইকেট পেয়েছে অনেকদিন পরে, ক্যাপ্টেন্সিতে তিনি শুরু করেছেন। আমার মনে হয় যদি শান্ত খেলেন, আমার মনে হয় যে একদম ফুল কনফিডেন্সের সাথে বাংলাদেশ মাঠে নামতে পারবে। কিন্তু শান্ত যদি না খেলেন, শান্ত জায়গাটা যে থাকবে সেই জায়গাটায় যদি তিনি ক্লিক করে ফেলেন, আমার মনে হয় যে বাকি যারা রয়েছে তারা হয়তো হেল্প করে বাংলাদেশকে একটা পজিটিভ রেজাল্ট নিয়ে। আমার কাছে মনে হয় যে কালকে বাংলাদেশের ম্যাচটা যেটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ধরুন আপনার সাম্প্রতিক ফর্ম তো একটা ব্যাপার রয়েছে, দেশের ক্রিকেটীয় যদি একটি পার্সপেক্টিভ চিন্তা করেন, লাস্ট 1 বছর ধরে কিন্তু ক্রিকেটটা বেশ পিছিয়ে পড়ে যাচ্ছে। আপনি যদি ফুটবল অন্যান্য মানে স্পোর্টসের কথা বলেন, সেক্ষেত্রে মনে হয় যে ক্রিকেটটা হারিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার তৈরি হচ্ছে। সো এই জায়গাটাতে মানুষকে ক্রিকেট আবারও ফেরানোর জন্য আমার মনে হয় শ্রীলঙ্কার সাথে এই সিরিজটা যেটা খুবই গুরুত্বপূর্ণ হবে। সাথে আপনাকে ধন্যবাদ। আমরা চেষ্টা করবো আগামীকাল ম্যাচ শেষে আবার হয়তো আমাদের কথা হবে। দর্শক, আমরা চেষ্টা করবো যে আগামীকাল যখন ম্যাচ শেষ হবে তারপর আবার কথা বলতে। আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন যে বাংলাদেশের জেতার সম্ভাবনা কতটুকু, কিংবা শান্ত যদি খেলেন তিনি তো খেলবেন, আর যদি না খেলেন তার জায়গায় আপনারা কাকে দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেন্ডজির সঙ্গে থাকুন।